দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদেরকে আমি একটা বিষয় শিখাইছিলাম। সেটা হচ্ছে যে লম্বাংশ বিষয়টা কি আসলে। তোমাদেরকে এটা দেখাইছিলাম, যদি দুইটা উপাংশের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তখন তাদেরকে বলি কি আমরা লম্বাংশ। মানে আমি বলছিলাম যে একটা বলের অনেকগুলো অংশ থাকতে পারে। একটা বলের, যদি বলি একটা বল এটা, তো এই বলটার অনেকগুলো অংশ থাকতে পারে। সে অংশ বের করা দেখাইছিলাম আমরা সামুদ্রিক অঙ্কন করে। এখন কথা হচ্ছে যে কামরাহা তোমার সাউন্ড সমস্যা হচ্ছে, হয়তো বা ইতে সমস্যা, ইয়ারফোনের সমস্যা। তো দেখাছিলাম যে এরকম একটা যদি আমি একটা নিই, একটা বল নিই, সে বলকে অনেকগুলো উপাংশে ভাগ করা যায়। তো এখন বিষয়টা হচ্ছে, যদি এই উপাংশগুলো পরস্পরের উপর 90 ডিগ্রি হয়, অর্থাৎ এদের কোণ যদি 90 ডিগ্রি হয়, তখন সেটাকে বলছিলাম কি লম্বাংশ। অর্থাৎ আমরা দেখাইছিলাম এটা এইভাবে, যদি আমরা একটা আয়তক্ষেত্র আঁকি, যদি এটা হয়ে গেল। হ্যাঁ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি বলছিলাম যে এখানে একটা বল আছে, মনে করো একটা আর বল, এটা আছে, এদের আমি বের করব লম্বাংশ। তো এটা দেখাইছিলাম যে এই বলটার উপাংশ অনেকগুলো হয়। এখন যে উপাংশ দুটা, যে উপাংশ মনে করো যে এই একটা উপাংশ ও এক্স, আর এই বরাবর একটা উপাংশ নিলাম ও ওয়াই, এটা দিলাম, এখানে একটা বিন্দু দিলাম এ, এটা দিলাম হচ্ছে বি। যে উপাংশ দুটা পরস্পরের উপর 90 ডিগ্রি হবে, অর্থাৎ এদের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, তখন আমরা বলবো কি যে এরা আছে পরস্পরের লম্বাংশ। মানে এই বলটার লম্বাংশ এটা এবং এটা, গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি। এখন কথা হলো, যদি এখন এই আরটা আর এর সাথে, এই বলের সাথে যদি এইটা সেটা কোণ উৎপন্ন করে, তাহলে এই বরাবর যদি লম্বাংশ আমি নিতে চাই, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি বলতেছি, একটা নির্দিষ্ট দিকে লম্বাংশ নিব আমরা। নির্দিষ্ট দিকে, যদি নির্দিষ্ট দিক বলে দেয় যে এই দিকে আমার লম্বাংশ নিতে হবে, যদি বলে ও ওয়াই বরাবর নিতে হবে, তারপর যদি বলে যে ও এক্স বরাবর লম্বাংশ নিতে হবে। এখন যদি বলে নির্দিষ্ট করে দেয়া হয় যে ও এক্স বরাবর লম্বাংশ বের করো, ও এক্স বরাবর, সেক্ষেত্রে আমরা কি করব, সেই সূত্রটা আমরা বের করবো যে আসলে যদি একটা নির্দিষ্ট দিকে লম্বাংশ বের করতে বলে, সেক্ষেত্রে তার লম্বাংশ বের করার সূত্রটা কি আসলে। তাহলে এখন তো লম্বাংশ বুঝলাম, ও এ আর এবং ওবিটা পরস্পর উপর লম্বাংশ। কারণটা হচ্ছে এই বলের দুটো লব্ধি উপাংশ পেয়েছি, একটা আছে ও এ এবং ওবি, যেহেতু এদের কোণ 90 ডিগ্রি বা এরা পরস্পর উপর লম্ব, যার কারণে এদেরকে আমরা বলতেছি লম্বাংশ। এখন কথা হচ্ছে, যদি আমাদেরকে বলে যে এই লম্বাংশ একটা নির্দিষ্ট দিকে বের করো, নির্দিষ্ট দিকে বলতে বোঝাচ্ছি যদি ও এক্স বরাবর লিখতে বলে, তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এইটা ও এ, আমরা যদি এটা সি বলি, ত্রিভুজ ও এ সি এ, এই ত্রিভুজটাই, দেখো তো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে, এটা যেহেতু আমাদের অ্যাঙ্গেল, তাহলে বলতে পারি এটাকে বলি লম্ব আর এটাকে বলি অতিভুজ। তো আমরা এখান থেকে যদি একটা কাজ করতে পারি, যে এখান থেকে যে কস থিটা নিই আমরা, কস থিটা, দেখো প্রিয় শিক্ষার্থী, কস থিটা যদি নিয়ে থাকি, কস থিটা সমান জানি কি আমরা, ভূমি বাই অতিভুজ। তাই ভূমিটা হচ্ছে কি ওয়ে, আর অতিভুজটার নাম দিলাম আর। এবং এটা বলে রাখছি যে যেহেতু এখানে যদি এরকম রাখি আমরা, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, ওয়ে ইকুয়াল টু আর কস থিটা বলতে পারি, আর কস থিটা, ওয়ে ইকুয়াল টু আর কস থিটা। এখন আবার যদি আমি সাইন থিটা নিই, সাইন থিটা সমান লিখতে পারলে কি হয়, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এসি, এসি আর অতিভুজ হচ্ছে আর। তা আমরা এখান থেকে এসি সমান আমরা লিখতে পারি আর সাইন থিটা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এখানে যদি পি বল কাজ করে, কিউ বল কাজ করে, তাহলে কিন্তু এখানেও কিউ বলই কাজ করবে। কারণ যেহেতু আমাদের সামুদ্রিকের বা এটা তো আয়তের আছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, যেহেতু এই বলটা কিউ বল, তাহলে এই বলটাও কিউ বল। তাহলে আমরা তাহলে দেখি এসি সমান লিখতে পারলাম কি আর সাইন থিটা। এখন যদি আমি এসি এর মানটা যদি কিউ বল বলি, তাহলে কিউ ইকুয়াল টু আর সাইন থিটা। আর যদি ও এর মানটা যদি পি বলি, অর্থাৎ এই বরাবর যে পি বল কাজ করে,
তাহলে পি ইকুয়াল টু আর কস থিটা। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা জিনিস শিখলাম, পি ইকুয়াল টু আর কস থিটা আর কিউ ইকুয়াল টু আর সাইন থিটা। এটা আমরা একটা বিষয় শিখলাম। সেটা কি, যদি বলে যে ওএক্স বরাবর মানে একটা নির্দিষ্ট দিক বরাবর এই বলটার লম্বাংশ বের করো, মানে আর বলটার লম্বাংশ বের করো, সেক্ষেত্রে আমরা সূত্রটা কি লিখলাম, পি ইকুয়াল টু আর কস থিটা আর কিউ ইকুয়াল টু আর সাইন থিটা। তো এটা আমরা এইভাবে বের করতে পারি। তাহলে এখন যদি তাহলে আমরা এখান থেকে এই সূত্রটা মোটামুটি শিখলাম। যদি বলে যে একটা বল আছে এখানে আর বল, এবং সে আর বলের দুটো লম্বাংশ আছে, সেটা এই বরাবর এবং এই বরাবর। এখন এই দুটো লম্বাংশ যদি বলে যে এক্স ও এক্স বরাবর তার লম্বাংশ বের করো, ও এক্স বরাবর মানে একটা নির্দিষ্ট দিকে বের করতে বলে, তখন আমাদের সূত্রটা কি, পি ইকুয়াল টু আর কস থিটা আর কিউ ইকুয়াল টু আর সাইন থিটা। অর্থাৎ এর সঙ্গে এই অক্ষরেখাটা যে কোণ উৎপন্ন করবে সেই কোণটা হবে আমাদের কস থিটা, সেই কোণটা হবে থিটা এখানে। তাহলে পি ইকুয়াল টু আর কস থিটা আর কিউ ইকুয়াল টু আর সাইন থিটা। এখন এটা আমরা একটু দেখলাম। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা বিষয় দেখবো, এটা তো লম্বাংশ বের করলাম। এখন আমরা দেখব যে যদি বলে যে একটা নির্দিষ্ট দিকে অংশক বের করো, একটা নির্দিষ্ট দিকে অংশক বের করো, তাহলে আমরা একটু পরে পেজে পেজে মানে সম্ভবত হবে না। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেটা লিখতেছি এখন, যদি বলে একটি নির্দিষ্ট দিকে, একটি নির্দিষ্ট দিকে বলের অংশক বের করো, যদি বলে একটা নির্দিষ্ট দিকে বলের অংশক বের করো, তাই আমি কথা হলো প্রিয় শিক্ষার্থী, আগে কিন্তু লম্বাংশ বের করছি, এখন বের করছি অংশক। আগেরটা ছিল লম্বাংশ, এখন হচ্ছে অংশক। এখন কথা হলো যে মনে করো আমি আগে থেকে এটা সামনে থেকে আঁকাই নিলাম। মনে করো যে এখানে একটা বল আছে, সে বলটা আর, তাহলে এই বলটা দুটো অংশক বের করব, সেটা কোন বরাবর, সেটা হচ্ছে আমাদের দেখো এখান থেকে এই ও এক্স বরাবর বের করব। নির্দিষ্ট দিকটা বলতেছি ও এক্স বরাবর একটা লম্বা অংশক বের করব। আগে বের করলাম লম্বাংশ একটা নির্দিষ্ট দিকে, আর এখন বের করতেছি যে অংশক। তাই লম্বক আর অংশের মধ্যে পার্থক্য তো গতদিনকে বুঝাইছি। তার কথা হচ্ছে যদি এখন ও এক্স বরাবর আমি এই বলটার অংশক বের করব, তো এখানে অংশক দেখতেছি একটা এটা এবং একটা এটা। এখন কথা হচ্ছে এই অংশকের নাম দিলাম পি আর এই অংশের নাম দিলাম হচ্ছে কিউ, যেটা অংশক নিলাম। এরকম তো অংশক প্রচুর আঁকা যায়, যেটা গত ক্লাসে আমি দেখিয়েছি। তো ধরে নিলাম যে এই বলটার দুটো অংশক আছে, একটা অংশক আছে পি আর একটা আছে কিউ, যেটা এখানে কোণ উৎপন্ন করছে আলফা অর্থাৎ এর সঙ্গে, আর এখানে কোণ উৎপন্ন করছে হচ্ছে বিটা। অর্থাৎ এখানে আমরা একটা বিষয় দেখলাম, যদি এখানে বলা হয় যে এই বলটা দুটো অংশক বের করো একটা নির্দিষ্ট দিকে, এখন দেখতেছি যে এই অংশকটা এই বলের সাথে আলফা কোণ উৎপন্ন করছে, আর এই বলের সাথে এই অংশকটা বিটা কোণ উৎপন্ন করছে। এভাবে যে থাকে, তখন আমরা কিভাবে অংশকটা বের করব? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা যে বলে যে সাইন সূত্র, সেই সাইন সূত্র ইউজ করব। এটাকে বলে সাইন সূত্র। তোমাদেরকে একটা বলে আসি, যেহেতু এই রেখাটা এবং এই রেখাটা পরস্পরের সমান্তরাল এবং এটা তাদের ছেদক, তাহলে আমরা বলতে পারি এই কোণটা অবশ্যই বিটা কোণ। যেহেতু এই রেখাটা এবং এই রেখাটা পরস্পর সমান্তরাল, এটা তাদের ছেদক, তাহলে এই কোণটা মানে হচ্ছে কি এখানকার এই কোণটা বিটা কোণ। আমরা এখানে আলফা কোণ পেলাম, এটা বিটা কোণ পেলাম। এখন ও এ, এটা দিলাম হচ্ছে সি, এটা দিলাম হচ্ছে বি, সামান্তরিকটা অঙ্কন করা হলো। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা ত্রিকোণমিতি যখন শিখছো, ত্রিকোণমিতি 7.7 বা 8 মানে লাস্টের যে অধ্যায়টা, ওখানে একটা সূত্র ছিল যে সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র। এখানে একটা সূত্র ছিল, তোমাদের মনে আছে কিনা জানি না, ত্রিভুজের সাইন সূত্র। তো ত্রিভুজের সাইন সূত্রটা কি ছিল সেটা হচ্ছে তোমাদের এখন দেখাবো, সেটা আমরা এখন ব্যবহার করব। কথা হলো যদি আমি এ এ ও এ সি ত্রিভুজটা নিই, ত্রিভুজ ও এ সি এ এইভাবে নিয়ে আমি এই ত্রিভুজটা নিই। এখন দেখো বলে ত্রিভুজের সাইন সূত্রটা এমন ছিল
সেটা হচ্ছে যে এ বাই সাইন এ, বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এটা ছিল। এটা কেমন ছিল? যদি একটা ত্রিভুজ আমি নিই, সেই ত্রিভুজের যদি এটা এ, এটা হচ্ছে বি, এটা সি হয়, এ কোণ বি কোণ সি কোণ, তাহলে আমরা জানি এ কোণের বিপরীত যে বাহুটা আছে সেটা স্মল লেটার এ দ্বারা প্রকাশ করা হয়, বি কোণের বিপরীত বাহুটাকে বলা হয় কি স্মল লেটার বি, আর সি কোণের বিপরীত বাহুটাকে স্মল লেটার সি দ্বারা প্রকাশ করা হয়। সেক্ষেত্রে আমাদের ত্রিভুজের সাইন সূত্র ছিল এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এই সূত্রটা আমাদের ছিল। এখন যদি আমি এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করি, ও এ সি, এই ত্রিভুজের কথা চিন্তা করি, তাহলে এখন দেখো যখন আমি এই বাহুটা নিব, পি বাহুটা নিব, যখন এই সূত্র অনুসরণ করলে দেখো এটা হচ্ছে কি এ বাহু যদি নিয়ে থাকি, তার এ বাহুটা নিলে তাহলে এর যে বিপরীত যে কোণটা আছে তার সাইন ছিল। যখন আমি বি বাহুটা নিয়েছি তখন বি বাহুর বিপরীত কোণটা তো এটা, এই কোণের সাইনের সমানুপাতিক ছিল। যখন আমি সি বাহুটা নিয়েছি তখন এই কোণের সাইনের সমানুপাতিক ছিল। এগুলো ছিল। এখন যদি এই সূত্র অনুসরণ করি আমরা, বলে ত্রিভুজের সাইন সূত্র অনুসরণ করি, তাহলে এখানে ও এ সি এই ত্রিভুজটাই দেখো, ও এ সি এই ত্রিভুজটা দেখো কি হয়, যখন আমি পি বলটা নিব, যখন আমি পি বলটা নিব, এই পি বলের বিপরীত কোণ কিন্তু এটা। তাহলে ত্রিভুজের সাইন সূত্র অনুসরণ করে তাহলে এখানে লিখতে পারবো না সাইন বিটা কোণ, অবশ্যই সাইন বিটা কোণ লিখতে পারবো। এখন যদি আমি দেখো এই বলটা যেহেতু কিউ বল, সামন্ত্রিকের সূত্র অনুসারে আমরা জানি এটাও কিন্তু কিউ বলই হবে। যখন আমি এই কোণটা নিব, এই বলটা নিব, কিউ নিব, তখন ত্রিভুজের সাইন সূত্র অনুসরণ করে এই বলের বিপরীত কোণ কোনটা, দেখো এই ত্রিভুজটা যদি চিন্তা করি, ও এ সি এই ত্রিভুজ যদি চিন্তা করি, তাহলে এই বলটার অবশ্যই বিপরীত কোণ হচ্ছে এটা হবে, এই বলটার বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে সেক্ষেত্রে হবে কি সাইন আলফা। ওকে, এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমি আর বলটা নিব, আর বলটা নিব, তখন কিন্তু আমাদের অ্যাঙ্গেল আসে, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা ওই এসি ত্রিভুজে যখন এই বলটা যখন নিব তখন আমাদের অ্যাঙ্গেল হবে বিপরীত কোণ হবে এটা। এখন এটা কত কোণ হবে? এটা তো দেখলাম আলফা কোণ, এটা দেখলাম বিটা কোণ, তাহলে এই কোণটা কত? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এখন 180 ডিগ্রি থেকে যদি এই কোণটার এই কোণটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা এই কোণটা পাই, তার মানে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে আমরা এখানে এই কোণটার মান পেলাম কত? 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। যখন আমি আর বলটা নিব তখন আর হবে কি সাইন সূত্র অনুসারে সাইন 180 ডিগ্রি, সরি 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, এটা আমাদের হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এটা আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটা কি হচ্ছে, ত্রিভুজের সাইন সূত্র অনুসরণ করে আমি এটা লিখলাম। ও এ সি একটা ত্রিভুজ ধরেছি, সে ও এ সি, ও এ সি ত্রিভুজের এখানে হচ্ছে যে ত্রিভুজের সাইন সূত্রটা ছিল, সেটা হচ্ছে যে বাহুটা নিব তার বিপরীত কোণটার সাইনের সমানুপাতিক হবে, আমাদের সূত্রটা ছিল। তাহলে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ছিল সূত্রটা। এই কারণে যখন আমি পি বলটা নিলাম, ও এ সি ত্রিভুজ যখন পি বলটা নিলাম, সেই পি বলের বিপরীত কোণ কিন্তু এটা, সেজন্য তার সাইন বিটা হলো ইকুয়াল টু, যখন আমি কিউ বলটা নিলাম অর্থাৎ এইটা নিলাম, তখন এই বাহুটার বিপরীত কোণ এটা, সেজন্য হলো কি কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু, যখন আমি আর বলটা নিব তখন হবে কি এই কোণটা, তো এই কোণটা কত হবে আমি দেখে নিলাম। এর যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে ওইটা হবে কত 180 ডিগ্রি থেকে মানে এই কোণ এবং এই কোণ বিয়োগ, তাহলে এই কোণটা পেয়ে যাব, সেটা লিখলাম। এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি, পি বাই সাইন বিটা ইকুয়াল টু কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যেহেতু এখানে জোড় সংখ্যক 90 আছে, আমরা যে কোঅর্ডিনেট ঘুরাই, তো 190 290, এবার হচ্ছে মাইনাস মানে এই ঘরটা, তো তোমরা জানো এই ঘরটা সাইন আর কোসেকের ঘর, সাইন আর কোসেকের ঘর, তো সাইন আর কোসেকের ঘর তার মানে নিজের ঘরে গেছে, সেক্ষেত্রে মাইনাস টাইনাস হবে না, সে প্লাসই হবে। আবার
তোমরা জানো যে যেহেতু এটা জোড় সংখ্যক 90 আছে, জোড় সংখ্যক 90 হওয়ার কারণে এটা চেঞ্জ হবে না, যে সাইন সাইনই থাকে যাবে। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে কি হবে, সাইন ইন্টু আলফা প্লাস বিটা। তাহলে আমি এটা ক্যালকুলেশন করে আলফা প্লাস বিটা পেলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটা বিষয় দেখতেছি আমরা এখানে, যে যখন যে বলটা আমরা নিব, যখন যে বলটা আমরা নিতেছি, মনে করেন তিনটা বল আছে, একটা পি বল, একটা কিউ বল, একটা আর বল। এখন যে একটা নির্দিষ্ট দিকে বলের অংশক বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে একটা অংশক কোনটা, পি, তাহলে পি ইকুয়াল টু, আমরা বলতে পারি আর সাইন বিটা সাইন আলফা প্লাস বিটা, এটা কিউ সমান আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এই যে দুইটা অংশক বের করতে বলছিল, এই যে একটা পি একটা অংশক, এই যে একটা পি একটা অংশক, এবং এই যে কিউ একটা অংশক, এটা আমরা দুইটা বের করলাম। সেটা কিভাবে, এই যে সূত্র থেকে। তাহলে আমাদের যদি বলে যে একটা নির্দিষ্ট দিকে অংশক বের করো যার অ্যাঙ্গেল দেয়া থাকে, তখন সেটা আমরা এভাবে বের করতে পারবো। যেমন এই বলটার সাথে এই বলটা তো দুটো অংশক, একটা পি অংশক একটা কিউ অংশক, যেটা পিটা আলফা কোণ উৎপন্ন করছে আর কিউটা বিটা কোণ উৎপন্ন করছে। সেক্ষেত্রে আমাদের সে অংশক বের করার সূত্রটা হচ্ছে পি ইকুয়াল টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, কিউ ইকুয়াল টু আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এখন কথা হলো, এটা যেটা ছিল আমাদের অংশক, এটাকে বলা হয় বলের সাইন সূত্র। এই যে সূত্রটার নাম হচ্ছে কি, বলের সাইন সূত্র, এটা বলের সাইন সূত্র। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা এটা খেয়াল করে দেখবে যে এটা একটা, এর ভিতরে একটা সম্পর্ক আছে। এই যে এখানে একটা যে আমি আঁকছি, এটা লিখছি, এর ভিতরে একটা সম্পর্ক আছে। তো সম্পর্কটা কি, যখন তুমি পি বল নিয়েছো, দেখো তখন হচ্ছে কি সাইন বিটা হয়েছে, সাইন বিটা হয়েছে। তো এখানে তোমার তিনটা বল কাজ করছে, একটা পি বল, একটা কিউ বল, একটা আর বল, মোট তিনটা বল আছে এখানে, তিনটা বল আছে। এখন যখন আমি পি বলটা নিলাম, তখন দেখতেছি অপর দুইটা বাহু বলের মধ্যবর্তী কোণ আসতেছে। দেখো এটা যদি কিউ বল হয়, এটা তো আর বল। যখন আমি পি বলটা নিলাম, তখন হচ্ছে কি এখানে বিটা পাচ্ছি, বিটাটা কোনটা দেখো, বিটা আছে এটা, এটা যদি বিটা হয়, তাহলে বিটাটা কার মধ্যবর্তী কোণ, এই বলটা এবং আর বলের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা বলতেছি যখন একটা বল নিতেছি, তখন হচ্ছে কি সাইনের যে অ্যাঙ্গেলটা হচ্ছে অপর দুই বাহুর মধ্যবর্তী কোণ, অপর দুই বাহুর মধ্যবর্তী। যখন আমি পি বলটা নিলাম, তখন যখন বিটা আসলো, বিটাটা হচ্ছে এখানে, এখানে কোনটা হলো এই বলটা এবং এই বলের মধ্যবর্তী কোণ, সেটাই হলো কি বিটা। আবার যখন আমি কিউ বলটা নিলাম, যখন এই বলটা নিলাম, তখন দেখো সাইন আলফা আছে, অর্থাৎ এই বল এবং এই বলের মধ্যবর্তী কোণ। যখন আর বলটা নিলাম, তখন অপর দুইটা বল অর্থাৎ পি এবং কিউ বলের মধ্যবর্তী কোণ, এই যে আলফা প্লাস বিটা। তাহলে আমরা এখানে একটা বলতে পারতেছি, যে কোনো বল অপর দুই বলের সাইনের সমানুপাতিক, অপর দুই বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। এটা হচ্ছে কি আমাদের বিটা বের করতেছি। তাহলে আমাদের কি হচ্ছে, যখন একটা বল নিতেছি, পি বল যখন নিতেছি, তখন দেখতেছি যে অপর দুইটা বলের সাইনের সমানুপাতিক। যখন কিউ বলটা নিতেছি, তখন অপর দুইটা বলের সাইনের সমানুপাতিক। যখন আর বলটা নিতেছি, অপর দুইটা বলের সাইনের সমানুপাতিক। তার মানে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, যে কোনো যদি বল বের করতে চাই আমরা, সেই বলটা হবে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণে সাইনের সমানুপাতিক, সেটা হচ্ছে বলের সাইন সূত্র। তা আমরা এখান থেকে বলে যে সাইন সূত্র, সেটা আমরা কিন্তু বের করতে পারি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে একটা নির্দিষ্ট দিকে বলের অংশক বের করা শিখলাম। সেটা কি, যদি বলে যে ওএক্স বরাবর একটা বলের অংশক বের করো, এই যে একটা বল ছিল তার অংশক বের করো, সেক্ষেত্রে আমরা এগুলো বের করতে পারবো। সেটা কি মাধ্যমে, সেটা হচ্ছে কি বলের সাইন সূত্র অনুসরণ করে। এখন আমরা যেটা দেখাবো, লাস্ট এইটাই বেসিক শেখানো শেষ। তারপর আগামী দিন থেকে আমি তোমাদেরকে অঙ্ক শেখাবো। এটা হচ্ছে লম্বাংশের উপপাদ্য, লম্বাংশের উপপাদ্য, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি এটা প্রমাণ করে দেবো না, জাস্ট একটা বিষয়টা বুঝাই দেবো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লম্বাংশের উপপাদ্যটা কি, সেটা হচ্ছে, মনে করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো মনে করো একটা বিন্দুতে দুইটা বল কাজ করতেছে, তিনটা বল কাজ করছে একটা বিন্দুতে। একটা নিলাম হচ্ছে এই বরাবর একটা পি বল, এটা পি বল,
তারপর নিলাম এটা হচ্ছে কিউ বল, আর এইটা হচ্ছে কি আর বল, এটা কি আর বল। একটা বিন্দু তিনটা বল কাজ করতেছে, তাহলে আমরা বুঝতে পারতেছি অবশ্যই এই আর বলটা এই দুটো বলের লব্ধি বল। এখন আমরা করব কি, এই বরাবর ওএক্স বরাবর আমরা লম্বাংশ চিন্তা করব, যে লম্বাংশ কত হবে সেটা বের করব ওএক্স বরাবর। একই বিষয় এখানে লম্বাংশের উপপাদ্যটা বলতেছে যদি একটা বিন্দু তিনটা বল কাজ করে, এটা পি বল, এটা হচ্ছে কিউ বল এবং এটা আর বল, তো সেক্ষেত্রে দুইটি বলের, যেমন এই বলটা এবং এই বলটা, এই দুইটা বলের লম্বাংশের পরিমাণটা হবে, যোগফলটা হবে এই লব্ধির লম্বাংশের সমান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, লম্বাংশ উপপাদ্য বলতেছে যে যদি একটা বিন্দু দুইটা বল কাজ করে, সেক্ষেত্রে দুইটা বলের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি, অর্থাৎ এই যে এই বল এবং এই বলের যে যোগফলটা হবে এই লব্ধি বলের সমান, লব্ধি বলের লম্বাংশের সমান। এটা লম্বাংশ উপপাদ্য। বিষয়টা আমি আবার বলতেছি, যদি একটা বিন্দু দুইটা বল তিনটা বল কাজ করে, যেখানে এই বলটা এবং এই বলটার লব্ধি হচ্ছে এই বলটা, আর বলটা তার লব্ধি। এখন পি বল এবং কিউ বল এই দুইটা বলের লম্বাংশের যে বীজগাণিতিক সমষ্টিটা হবে এই লব্ধি বলের সমান, লব্ধি বলের আছে লম্বাংশের সমান, এটা বলতেছে আমাদের। তো এখন আমরা যদি এটাকে একটু করে দিই, আয়তক্ষেত্র অঙ্কন করি, সরি সামান্তরিক অঙ্কন করি, তো দেখো এমন হয়। তাহলে এটা ছিল আমাদের পি বল, এটা ছিল কিউ বল, এটা হচ্ছে আর বল, এভাবে আছে। এখন এটা বরাবর ও এক্স আর এই বরাবর আছে কি ও ওয়াই, ও ওয়াই। তো এখন কথা হলো, প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি একটা বিষয়টা বলে আসি, সেটা হচ্ছে তোমরা যখন 9-10 হায়ার ম্যাথে লম্ব বিক্ষেপ একটা কথা শিখছো, লম্ব বিক্ষেপ। তো লম্ব বিক্ষেপটা কেমন ছিল, যদি একটা রেখা টানি এবং একটা রেখার উপর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে চাই, তাহলে কি হবে, সেটা ছিল যে এই বিন্দুটার, এই যে এখানে যে বিন্দু আছে সেই বিন্দুটা কিন্তু যদি এর উপরে আছে যেহেতু, সেক্ষেত্রে তার লম্ব বিন্দু হবে এটা আমাদের। আর এই বিন্দুটা ছিল আমাদের, যখন আমি এই বিন্দুটা কি করব, এই যে রেখাটা আছে তারপর লম্ব টানবো, তারপর লম্ব টানবো, লম্ব টানার পরে এখানে একটা পাদবিন্দু হবে, লম্বের একটা পাদবিন্দু হবে, আর এখানকার এই বিন্দুটা একটা পাদবিন্দু, এই দুটা মিলেই হবে কি আমাদের এখানকার যে রেখাটা তৈরি হবে সেটা হচ্ছে লম্বাংশ, বা এখানে আমরা লম্ব অভিক্ষেপ বলি। তোমাদেরকে আর একটু বেশি যদি বোঝাই, মনে করো যে এখানে যদি একটা রেখা টানি, এখন আমি চাচ্ছি আমরা এই রেখাটার উপরে লম্ব বিক্ষেপ টানবো। তো লম্ব বিক্ষেপ সেটা কি, এই বিন্দুটার হতে ওই রেখার উপর লম্ব টানবো, লম্ব টানবো, লম্ব টানলে সেই লম্বটা যেখানে মিলিত হবে, অর্থাৎ পাদবিন্দুটা একটা নিলাম, আবার এখান থেকে এই বিন্দুটার আমরা একটা লম্ব বিক্ষেপ টানবো, অর্থাৎ হচ্ছে লম্ব টানবো, সেই লম্বটা দেখো এখানে মিলিত হচ্ছে, এই বিন্দু মিলিত হচ্ছে। এখন এই যে দুইটা বিন্দুর যে লম্ব টানার পর লম্ব পাদবিন্দু যেখানে মিলিত হলো, তার যে সংযোগ রেখাটা অর্থাৎ এইটুকু হলো কি লম্ব অভিক্ষেপ, এটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ। তেমনি ভাবে যদি এই রেখাটার কথা চিন্তা করছিলাম তখন, তো এই রেখাটা যদি এই রেখার উপরে লম্ব অভিক্ষেপ টানতে চাই, তাহলে তো এই বিন্দুটার লম্ব টানা যায় না, তার মানে এখানে লম্ব অভিক্ষেপের এখানকার মান শূন্য, লম্ব টানা যায় যেহেতু যায় না। আর যেহেতু এখান থেকে আমরা এর উপর লম্ব টানতেছি, আমি এর উপর লম্ব টানতেছি, সেক্ষেত্রে এই পাদবিন্দু এটা, প্রথম এবং দ্বিতীয় এই দুটো পাদবিন্দুর যে সংযোগ রেখাটা, এটা হচ্ছে লম্ব বিক্ষেপ, আর এটাকে আমরা বলি কি লম্বাংশ, লম্ব বিক্ষেপ বা লম্বাংশ, লম্বাংশ। এখন প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে যদি আমি এই বলটার যদি লম্ব বিক্ষেপ টানতে চাই বা লম্বাংশ টানতে চাই এই রেখাটার উপরে, তাহলে আমাদের লম্ব বিক্ষেপ কোনটা হবে, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু হবে। তাহলে এখান থেকে আমি এটুকুর নাম দিলাম, যদি এখান থেকে এটুকুর নাম এটা এল হয়, তাই ও এলটা হবে পি বলের লম্ব বিক্ষেপ। এরপরে যদি আমি এই বলটার কথা চিন্তা করি, তাই এই বলটা লম্ব বিক্ষেপ, তাহলে কি এর উপর লম্ব টানবো, লম্ব টানবো। তো এইভাবে যদি লম্ব টানি আমরা, অর্থাৎ পুরোটা আমি দিয়ে দিলাম লম্ব টানি, তাহলে এটা যদি আমি এম বলি, তা অর্থাৎ তাহলে এইটুকের পরিমাণটা হচ্ছে এখানকার লম্ব বিক্ষেপ,
বা লম্বাংশ। তাহলে কিউ বলটা লম্বাংশ হচ্ছে কি ওএম, আর পি বলটা লম্ব বিক্ষেপ হচ্ছে বা লম্বাংশ হচ্ছে ওএল। এখন আর বলটা, যে এই যে আর নিছিলাম, সে আর বলটার, দেখো আর বলটার এখানকার যে লম্ব বিক্ষেপটা নিতেছি, সেই লম্ব বিক্ষেপটা তাহলে এই যে এইভাবে, এটা যে ওএম দিলাম, এটা ওএল দিলাম, তাহলে এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে এন। তাহলে এখান থেকে টোটালি এই পর্যন্ত আমাদের লম্ব বিক্ষেপ বা লম্বাংশ আর বলটার। আর বলটার লম্বাংশ কোনটা? লম্বাংশ হচ্ছে কি আমাদের এইটুকু, বা লম্বাংশ আমাদের এইটুকু, বা লম্ব বিক্ষেপ এইটুকু। এখন হচ্ছে দেখো, যদি আমাদের এখানে এই যে পি বলটা নিছিলাম, এই পি বলটার লম্ব বিক্ষেপ দেখছি আমার এইটুকু, বা লম্বাংশ এইটুকু। কিউ বলটার, কিউ বলটা তো এইটুকু দিলাম, আর পি বলটা দেখো এখান থেকে এইটুকু, আর আর যে বলটা ছিল তার লম্ব বিক্ষেপ এখান থেকে এইটুকু। এটা ছিল আমাদের এখানকার লম্ব বিক্ষেপ। এখন বলতেছে, বা লম্ব বিক্ষেপ বা লম্বাংশ, এখন প্রশ্ন এখানে উপপাদ্যটা বলতেছে কি, যে আমাদের যে লম্বটা পাবো, অর্থাৎ ওএম প্লাস ওএল ইকুয়াল টু ওএন এর সমান হবে। এখানকার উপপাদ্য যে মূল থিমটা, সেটা হচ্ছে যে তিনটা যে বল থাকলো, সেই তিনটা বলের আমরা যে লম্বাংশগুলো নিতেছি, সেই লম্বাংশের, দুইটা বলের লম্বাংশের যে সমষ্টি, সেটা হচ্ছে লব্ধির লম্বাংশের সমান। ওএম প্লাস ওএল ইকুয়াল টু ওএন। যেমন এখান থেকে আমি এই কিউ বলটার লম্বাংশ আমি নিলাম ওএম, কিউ পি বলটার হচ্ছে ওএল, আর আর বলটার হচ্ছে কি নিলাম ওএন। তাহলে কি হচ্ছে, এই ওএনটা হবে, মানে লব্ধি বলটা লম্বাংশ সমানটা হবে, সমান হবে কি, আরো যে দুইটা বল ছিল সেই দুইটা বলের লম্বাংশের যোগফলের সমান। এটা ছিল আমাদের এখানে লম্বাংশ উপপাদ্যের মূল কথা। তো এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উপপাদ্যটা তোমরা এটা দেখে নিবে, এটা এমন কঠিন না, খুবই সোজা। এখন কথা হলো, যদি এখানে তো কোনো অ্যাঙ্গেল দিছিলাম না, এখানে কোনো অ্যাঙ্গেল ছিল না, যদি এখন ওএক্স এর সঙ্গে পি বলটা অ্যাঙ্গেল তৈরি করে, তারপরে কিউ বলটা অ্যাঙ্গেল থাকে, এবং আর বলটা একটা অ্যাঙ্গেলে থাকে, তখন আমাদের কি হবে? দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে কিন্তু যে ইটা দিয়েছি, এখানে যে লম্বাংশ সূত্রটা লিখলাম, এখানে কিন্তু আমাদের কোনো অ্যাঙ্গেল দেয়া নাই, শুধুমাত্র একটা ওএক্স এর সঙ্গে একটা আমি পি বল নিয়েছি, একটা কিউ বল নিয়েছি, একটা আর বল নিয়েছি, কিন্তু এখানে কোনো অ্যাঙ্গেল দেয়া নাই, বা কোনো কোনো কিছু বলা নাই, শুধু এরকম করে আছে। এখন যদি কোনো কোণ তৈরি করতো, অর্থাৎ এই বিন্দুতে ওএক্স বরাবর, বা ওএক্স বরাবর যে পি বলটা নিলাম, তোমাদেরকে একটু দেখায়, যদি এখানে যদি সে আলফা কোণ উৎপন্ন করতো এক্স এর সাথে, আলফা কোণ উৎপন্ন করতো, তারপরে যদি পি কিউ বলটা ওএক্স এর সাথে বিটা কোণ উৎপন্ন করতো, অর্থাৎ আমি যেটা এখানে একটু দেখাই, মনে করো যে পি বলটা, এই পি বলটা ওএক্স এর সাথে আলফা কোণ উৎপন্ন করলো, তারপরে এখানে যদি কিউ বলটা, সেটা হচ্ছে ওএক্স এর সাথে বিটা কোণ উৎপন্ন করলো, এবং এদের লব্ধিটা আর, সেটা যদি এই ওএক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে এরকম, ওএক্স বরাবর লম্বাংশ যদি নিয়ে থাকি, সেটা হবে আর কস থিটা, সরি, এটা হবে কি পি কস থিটা প্লাস এখান থেকে কিউ কস থিটা ইকুয়াল টু, না এই সূত্র এটা না, সরি ভুল হয়েছে এটা। যদি এরকম ভাবে আমি আবার বলি, যদি এমন হয় এই পি বলটা ওএক্স এর সাথে আলফা কোণ, কিউ বলটা ওএক্স এর সাথে বিটা কোণ, এবং যদি আর বলটা ওএক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তখন আমাদের সূত্রটা হচ্ছে পি কজ, এখানে আলফা হবে, প্লাস কিউ কজ বিটা ইকুয়াল টু আর কজ থিটা। তখন আমাদের সূত্রটা এটা হবে। তাহলে আমরা যদি এখানে ওএক্স বরাবর লম্বাংশ নিয়ে থাকি, সেক্ষেত্রে ওএক্স বরাবর লম্বাংশ, আমি এখানে বলি আবার, এখানে যেটা করছিলাম, এটা কেমন ছিল, লম্বাংশের উপপাদ্যটা কি ছিল, সেটা ছিল যদি ওএক্স এর সঙ্গে একটা বল কাজ করতেছে, একটা পি বল, একটা কিউ বল এবং একটা আর বল, তিনটা বল কাজ করতেছে। এখন এই তিনটা বল, আমার ওয়াইফাইটা কেটে গেছিল, এর জন্য লাইন থেকে বের হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো কি?
দেখো এখন এখানে এখানে বিষয়টা কি ছিল, এখানে বিষয়টা ছিল যদি তিনটা বল, একটা পি বল, একটা কিউ বল এবং আর বল ওএক্স এর সাথে থাকে এবং ওএক্স বরাবর যে লম্বাংশ নিই, সেই লম্বাংশটা হবে কি, আমাদের লম্বাংশ উপপাদ্যটা ছিল যে ওএম প্লাস ওএল ইকুয়াল টু ওএন, অর্থাৎ পি বলটার যে লম্বাংশ এবং কিউ বলটার লম্বাংশের যোগফল সেটা আর বলের লম্বাংশের সমান হবে। এটা ছিল আমাদের লম্বাংশ উপপাদ্য। এখন কথা হলো, যদি এই তিনটা বল ওএক্স এর সাথে এখানে আলফা কোণ উৎপন্ন করে, মানে পি বলটা আলফা কোণ উৎপন্ন করে, কিউ বলটা বিটা কোণ উৎপন্ন করে এবং আর বলটা থিটা কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে আমাকে যদি বলে তোমাদেরকে যদি বলা হয় যে ওএক্স বরাবর লম্বাংশ নাও, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে কি পি কজ আলফা। দেখো পি কজ আলফা কেন, পিটা হচ্ছে আমাদের পি বলটা যেহেতু ওএক্স এর সাথে আলফা কোণ উৎপন্ন করছে এজন্য পি কজ আলফা, প্লাস কিউ বলটা যেহেতু ওএক্স এর সাথে বিটা কোণ উৎপন্ন করছে এজন্য কিউ কজ বিটা, ইকুয়াল টু আর বলটা যেহেতু ওএক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে সেজন্য আর কস থিটা। এটা ছিল আমাদের এখানকার ওএক্স বরাবর লম্বাংশ। যদি ও ওয়াই বরাবর, তাহলে আমরা এইটা ছিল হচ্ছে ওএক্স বরাবর লম্বাংশ, ওএক্স বরাবর লম্বাংশ। এখন যদি ও ওয়াই বরাবর লম্বাংশ নিই, ও ওয়াই বরাবর, এখন ও ওয়াই বরাবর যদি লম্বাংশ নিই, আমাদের কিছুই না, এখানে শুধু হবে কি পি সাইন আলফা, এখানে হবে কিউ সাইন বিটা ইকুয়াল টু আর সাইন থিটা। এটা আমাদের এখানে বিষয়। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম যদি আমরা ও এক্স বরাবর লম্বাংশ নিই, ও ওয়াই বরাবর লম্বাংশ নিই, সেক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো সেটা এটা হলো। এখন কথা হচ্ছে যে লম্বাংশ সূত্রের একটা কাজ আছে। এত সময় তো আমরা অনেকগুলো সূত্র শিখলাম, সেটা বলে সাইন সূত্র শিখলাম, সামন্ত্রিক সূত্র শিখলাম, কিন্তু বলের লম্বাংশ সূত্র কেন আবার আসলো? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলের লম্বাংশ সূত্র আবিষ্কার হওয়ার পর থেকে, যেমন আগেকার যেসব সূত্রগুলো তোমাদেরকে শিখিয়েছিলাম, প্রত্যেকটা সূত্র দেখা যাচ্ছে যে দুইটা বলের ক্ষেত্রে সীমাবদ্ধ, দুইটা বলের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। আর লম্বাংশ উপপাদ্য হওয়ার কারণে এটা হওয়ার পর এখানে কোনো লিমিটেশন থাকবে না, এখানে একাধিক বল কাজ করতে পারে, একাধিক বল কাজ করতে পারে, একটা বিন্দুতে একাধিক বল কাজ করতে পারে, সেক্ষেত্রেও আমাদের লব্ধিটা বের করতে পারবো। দেখা যাচ্ছে আগেকার যে সূত্রগুলো শিখেছিলাম অনলি দুইটা বল এবং একটা লব্ধি থাকার কথা ছিল, এবং ওইটা নিয়ে আমরা কাজ করলাম। যেমন বলে সাইন সূত্র কিছুক্ষণ আগে দেখালাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা বল থাকবে এবং একটা লব্ধি থাকবে। তো এই লম্বাংশ পদ্ধতি যদি একাধিক বল থাকে, সেক্ষেত্রে তার লব্ধিটা বের করতে আমরা পারবো। যেমন মনে করো যে ওএক্স বরাবর, ওএক্স বরাবর লম্বাংশ আমরা নির্ণয় করবো, যেখানে অনেকগুলো বল আছে। একটা মনে করো পি1 বল, একটা দিলাম হচ্ছে পি2 বল, একটা দিলাম পি3 বল, এরকম করে অনেকগুলো বল কাজ করতেছে। একটা দিলাম হচ্ছে পি4 বল, এরকম ভাবে। এটা তো ওএক্স ও ওয়াই, ওএক্স ও ওয়াই, হ্যাঁ, এরকম পি1 পি2 পি3 পি4 অনেকগুলো বল কাজ করতেছে, আরো অসংখ্য, মানে ডট ডট দিচ্ছে, অসংখ্য বল কাজ করতেছে। এখন যদি আবার এর লব্ধিটা, এই যে লব্ধিটা, লব্ধিটা যদি আমি আর দিলাম, সেটা এই ওএক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, ওএক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, আর প্রত্যেকটা পি1টা ওএক্স এর সাথে উৎপন্ন করছে আলফা কোণ, আলফা 1 কোণ। তারপর পি2 বলটা ওএক্স এর সাথে আলফা 2 কোণ, পি3 বলটা ওএক্স এর সাথে আলফা 3 কোণ। এরকম করে পি4 বলটা ওএক্স এর সাথে আলফা 4 কোণ। এরকম যদি কোণ উৎপন্ন করে, মানে অসংখ্য বল যদি একটা বিন্দুতে কাজ করে এবং সেটা ওএক্স এর সঙ্গে এতগুলো কোণ উৎপন্ন করে এবং তাদের লব্ধিটা থিটা, লব্ধিটা আর যেটা ওএক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে লম্বাংশের সূত্র অনুসরণ করলে আমাদের আসে হচ্ছে এরকম যে পি, যদি ওএক্স বরাবর লম্বাংশ নিই, পি কজ আলফা 1 প্লাস পি1 কজ আলফা 1 পি2 কজ আলফা 2। কেন আলফা 2 বললাম? কিছুক্ষণ আগে দেখালাম, ওএক্স এর সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটা হবে কজ আলফা 2, এরকম। যেমন ওখানে যেটা ছিল আলফা এবং বিটা কোণ উৎপন্ন করছিল, আলফা কোণ উৎপন্ন করছিল কি ওএক্স এর সাথে পি বল, আর বিটা কোণ উৎপন্ন করছিল কিউ বল। সেক্ষেত্রে আমরা সূত্র লিখলাম পি কজ আলফা
তারপর হচ্ছে যে কিউ কস বিটা ইকুয়াল টু আর সাইন থিটা। কেন? সরি, আর কস থিটা। কেন? কারণটা হচ্ছে আরটা আবার ওএক্স এর সঙ্গে থিটা কোণ উৎপন্ন করছিল, সেক্ষেত্রে আমরা এগুলো করছিলাম। তো এখন দেখো, এটা যদি এমন দুইটা বলের ক্ষেত্রে দেখালাম, এখন যদি অসংখ্য বল ওএক্স এর সঙ্গে আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 এরকম কোণ উৎপন্ন করে, আলফা 4 এরকম ডট ডট কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে ওই সূত্র অনুসরণ করলে আমাদের কি হয়, p1 cos আলফা 1 p2 cos আলফা 2 প্লাস p3 cos আলফা 3 প্লাস ডট ডট এরকম হয়ে লাস্টে যেটা হয়, লব্ধিটা হয় কি কার সমান? লব্ধিটা হচ্ছে কি cos থিটার সমান। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো সেটাকে তার মানে আমরা p1 cos আলফা 1 এভাবে কিন্তু আমরা লিখতে পারি। আবার যদি ও এক্স বরাবর লম্বাংশ এটা নিয়ে পেলাম, যদি ও ওয়াই বরাবর লম্বাংশ নিই, ও ওয়াই বরাবর লম্বাংশ নিলে তাহলে কি হবে, শুধু এখানে p sin আলফা 1 প্লাস p2 sin আলফা 2 প্লাস p3 sin আলফা 3 ডট ডট দিয়ে এখানে শুধু লিখবো কি আর সাইন থিটা। তার মানে এখানে সুবিধাটা কি? সুবিধাটা যে একটা বিন্দুতে যে দুইটা বলই কাজ করবে এমন না। বলের লম্বাংশ সূত্রটা আবিষ্কার করার পর একটা আসলো যে একটা বিন্দুতে যে বল শুধু দুইটাই কাজ করবে এমন না, অসংখ্য বল কাজ করতে পারে। সেক্ষেত্রে তার লব্ধিটা কিভাবে বের করব? তার লব্ধিটা বের করার সূত্রটা আমাদের এই যে এটা, সেই লম্বাংশের সূত্র। তাহলে প্রত্যেকটা বল যে কোণ উৎপন্ন করবে এক্স এর সাথে, সেটা cos আলফা 1 cos আলফা 2 এভাবে আমরা লিখবো। আর লব্ধিটা যেটার সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা আমি আর cos থিটা লিখবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের এইটাই শেষ, তোমাদের হচ্ছে বেসিক শেখানো। আমি এখানে দেখাবো না, আগামী দিন থেকে তোমাদেরকে আমি অঙ্ক দেখাবো। আগামী কালকে ক্লাস আছে, আগামী কালকে আমি তোমাদেরকে এখান থেকে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো তোমাদেরকে আমি দেখাবো 8.1 অর্থাৎ 8.1। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো। এখানে যে সূত্রগুলো দেখালাম এই সূত্র দিয়ে আগামী দিনে অঙ্কগুলো করব। তো অনেক সময় হয়তো বা সূত্রগুলো কঠিন মনে হতে পারে, যে অঙ্ক দেখলে আস্তে আস্তে তোমরা দেখবে সহজ হয়ে গেছে।